নিখিল নামে একটা ছেলের সাথে শ্রেয়ার রিলেশনশিপ ছিল। তো ওরা একবার প্ল্যান করলো যে ওরা রুম ডেট করবে। তো ওরা ঠিক করলো শহর থেকে একটু দূরে বিদেশে থাকা মাসির পুরনো বাড়িতে সন্ধ্যের সময় ওরা ডেট করবে। বাড়িটা ছিল শহর থেকে একটু দূরেই রেখেছিল, কারণ যাতে রিস্কটা কম থাকে। নিখিল ঠিক 7টার সময় সেই বাড়ির সামনে পৌঁছে যায়, কিন্তু বাড়িটার সামনে পৌঁছে তার বেশ অদ্ভুত লাগে, কারণ আশপাশের জায়গাটা বেশ ফাঁকা ছিল। বাড়িটাও বেশ পুরনো, জীর্ণ, আর বাড়িতে কোনো কেয়ারটেকার ছিল না। সে ভাবলো এটা মনে হয় ভুল অ্যাড্রেস, তাই সে শ্রেয়াকে কল করার জন্য ফোনটা বের করলো। ঠিক তখনই তার কাছে একটা আননোন নাম্বার থেকে কল আসে। নিখিল কলটা প্রথমে তো রিসিভ করে না, কিন্তু দ্বিতীয়বার একই নাম্বার থেকে কল আসায় সে কলটা রিসিভ করে। উল্টো দিক থেকে শ্রেয়ার গলা পেয়ে নিখিল স্বস্তির নিঃশ্বাস ফেলে। শ্রেয়া বলে, এটা একদম ঠিক অ্যাড্রেস, তুমি এখানে লক্ষণীয় বিষয় হলো এটাই যে নাম্বারটা শুরু 0706 দিয়ে। ভিতরে ঢোকার আগে নিখিল বাতাসে একটা অদ্ভুত আষ্টে গন্ধ অনুভব করলো, এবং তার সাথে তার মন তাকে কোন একটা বিপদের সংকেত অবিরত দিতে থাকলো। যাই হোক, সে ভিতরে প্রবেশ করলো। বাড়িটা ছিল চুন সুরকি দ্বারা রং করা। বাইরে থেকে দেখলে মনে হয় অনেক দিন সংস্কার করা হয়নি। ফাটল দিয়ে আগাছা গুছিয়েছে, ল্যাম্পপোস্ট নেই, শুধুমাত্র 100 মিটার দূরে একটি ভাঙা চায়ের দোকান, যা এখন বন্ধ হওয়ার মতন অবস্থা। নিখিল অবাক হলো। নিখিল এগিয়ে গেল বাড়ির দরজার দিকে। সে হাত দিয়ে পুরনো দরজা টেনে খুলল এবং ভিতরের বসার ঘরে সে প্রবেশ করল। ঘরে কোনো ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না, শুধুমাত্র কয়েকটি মোমবাতি জ্বলছিল, তাতেই ঝলমল করছিল। একটি সিঁড়ি রয়েছে যা দোতলার সাথে সংযুক্ত। সে ভিতরে সব কিছু দেখছিল। এমন সময় একটা শান্ত, জীর্ণ, কঙ্কালকায় একটা ঠান্ডা হাত তার পিঠ স্পর্শ করল। সে দ্রুত পিছনে ঘুরল এবং দেখল একজন বৃদ্ধ মানুষ মাথায় গামছা জড়ানো ও হাতে হ্যারিকেন নিয়ে তার দিকে তাকিয়ে আছে এবং একটু মুচকি হাসি দিচ্ছে, যা অনেক ইঙ্গিতপূর্ণ। তার চোখ দুটি যেন তার ব্যবহারের সাথে একদমই মিল খাচ্ছে না। চোখ দুটি অদ্ভুত, দীপ্তিময়, যেন কোনো কিছুর প্রতীক্ষায় আছে। সেই দুটি চোখকে দেখে কিছুক্ষণের জন্য নিখিল তার মধ্যে হারিয়ে গেল। কাশির আওয়াজেই বৃদ্ধ লোকটিই মৌনতা ভঙ্গ করল। নিখিল জিজ্ঞাসা করল, আপনি? বৃদ্ধ অট্টহাসি হাসল এবং বলল, ছোকরা, আমি এবারই চৌকিদার। শ্রেয়া আমাকে দেখছি না, তোমাকে একাই পাঠিয়ে দিল এখানে? এবার নিখিল ভয়ার্ত গলায় বলল, না না, শ্রেয়া তো আসবে বললো, আপনি এমন বলছেন কেন? ও হো হো, দেখেছো তো আমার কেমন হুলো মন হয়েছে। আরে শ্রেয়া মা তো আমাকে নিজেই বলল, দাদু, অতিথির আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে, আমার আসতে একটু দেরি হবে। আমি তোমাদের থাকার সমস্ত ব্যবস্থা আগেই করে রেখেছি, সেটাই একটু দেখে আসছি। দেখো, শ্রেয়া মা যখন আসবে তোমার এই রাতটা চিরকাল মনে। যতই হোক, বয়স জ্যেষ্ঠ মানুষের মুখে এমন কথা শুনে নিখিল স্বাভাবিকভাবেই একটু লজ্জা পেল। কোন একটা অজ্ঞাত কৌশলে বৃদ্ধ তার মনের কথা পড়ে তাকে পিছনে যেতে যেতেই বলল, এত লজ্জা পাওয়ার কিছু হয়নি। বৃদ্ধ গেল তো গেল, আসার নাম নেই। নিখিল এখন আর কি করবে, তাই সে বসার ঘরে একটা সোফার উপরে বসে থাকলো। এদিকে শ্রেয়াও আসে না। বাইরে একটু পরেই বৃষ্টি শুরু হলো। মেঘ ডাকছে আকাশে। সে ঘড়ির দিকে তাকালো, রাত্রি 11:30 হয়ে গেছে। এমন সময় কোথা থেকে বুড়ো লোকটা এলো, এসে নিখিলকে বলল, ছোকরা, এসো, ওপরে এসো।
ওখানেই তো তোমার আসল যত্নার্থী করা হবে। নিখিল, কি বললেন আপনি? ও কিছু না, তুমি হয়তো ভুল শুনেছো। নিখিল একটু চমকালো। সে বৃদ্ধর সাথে উপরে গেল। বৃদ্ধ উপরের একটা ঘরে তালা খুলছিল। তালাটা দেখে বোঝা যাচ্ছিল তালাটা অন্তত 250 সাল পুরনো। নিখিল মনে মনে ভাবছিল কি করে যে বৃদ্ধ তালাটা খুলবে। এমন সময় নিখিলের নাকে একটা বাজে আষ্টে গন্ধ এলো, যেটা সে এই বাড়িতে ঢোকার আগে পেয়েছিল। ভাবলো ঘরের মধ্যে কিছু অস্বাভাবিক থাকতে পারে। নিখিল বৃদ্ধের তালা খোলার অপেক্ষায় থাকলো। সে অপেক্ষা করতে লাগলো কখন বৃদ্ধ তালা খুলবে এবং সে অস্বাভাবিক দৃশ্যটা নিজের চোখে দেখবে। বৃদ্ধ তালাটা খুলল। তালাটা খোলার সঙ্গে সঙ্গেই নিখিল দেখতে পেল তার চোখের সামনে দৃশ্য একদম স্বাভাবিক। গড়বড় নেই। ঘর সুন্দরভাবে সাজানো। মাঝখানে একটি বড় খাট, যার ওপর সাদা কালারের একটি বেড কভার পাতা, তার উপরে গোলাপ ফুলের পাপড়ি ছড়ানো। গোটা ঘরে মোমবাতি জ্বলছে। এ ঘরেও কোনো ইলেকট্রিসিটি নেই। আর কিছু না ভেবেই ভিতরে গেল। সে ভিতরে খাটে বসে পড়ল এবং শ্রেয়ার অপেক্ষা করতে লাগলো। এদিকে বৃদ্ধও সেই ঘর থেকে বিদায় নিল। সেখানকার পরিবেশ একদমই শান্ত, কোনো আওয়াজ নেই সেখানে। কিছুক্ষণ পর একটা দমকা হাওয়া এলো আর মোমবাতিগুলো লিভে গেল। বৃদ্ধ হয়তো নিশ্চয়ই কোনো আলোর ব্যবস্থা করবে। 10 মিনিট গেল, 15 মিনিট গেল, কিন্তু বৃদ্ধের কোনো দেখা নেই। বৃদ্ধ কোনো টুকটাক আওয়াজও করছে না নিচ থেকে। তাই নিখিল ভাবল তার একটু উঠে দেখা উচিত। সে নিচের দিকে যেতে যাবে, এমন সময় সে বাথরুম। নিখিল ভাবল পুরনো বাড়ি, পাইপের লিকেজ থাকতেই পারে। তাই সে জিনিসটাকে ইগনোর করলো। এটা এখানে স্বাভাবিক ব্যাপার। কিন্তু কলটা কিছুক্ষণ পরে থেমে গেল, আবার চালু হলো, আবার থামলো, আবার চালু হলো। নিখিলের মন এবার কু ডাকছে। নিখিল খাট থেকে উঠে দাঁড়ালো। সে বাথরুমের দিকে এগিয়ে গেল, সোজা ঢুকে গেল বাথরুমের মধ্যে। ঘর পুরো অন্ধকার। সে বাথরুমে ঢুকলো, এই ভেবে ঢুকলো যে হয় যেহেতু এখানে এসেই গেছি, এই কিনারাটা করে নেওয়া যাবে, এখানে কে রয়েছে বা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, অথবা সে ফ্রেশ হয়ে নেবে। কিন্তু যখনই সে এখানে ঢুকলো, সে আয়নার দিকে দেখলো। আয়নার দিকে তাকেই সে দেখতে পেল তার গলায় ফাঁসি মালা ঝুলছে। সে এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেল। পরক্ষণে সে চোখ ডলে আবার তাকিয়ে দেখে পরিস্থিতি একদম স্বাভাবিক। সে বাথরুম থেকে বেরোনোর চেষ্টা করলো, কিন্তু দরজা অতি সহজেই খুলে যাওয়ার কথা ছিল, যা সে আগে খুলে ভিতরে ঢুকেছে। কিন্তু এবারে দরজাটা একদমই আঠালো, বা কেউ মনে হচ্ছে পিছন দিক থেকে টেনে ধরে রেখেছে, যাতে নিখিল ওখানেই আটকে থাকে, বেরোতে না পারে। নিখিল সজোরে টানলো দরজাটা, কিন্তু দরজা খুললো না। নিখিল আবার টানলো, কিন্তু দরজাটা খুললো না। আর পরপরই দরজাটা হুট করে আপনি আপ খুলে গেল। যেন মনে হচ্ছে কেউ চাইছে, নিখিল তোমার সময় হয়েছে, তুমি বেরিয়ে এসো। এর গায়ে শিহরণ খেলে গেল। সে ভাবলো হয়তো শ্রেয়া তার সাথে মজা করছে। সে বাথরুমের বাইরে বেরোলো, কেউ নেই, অন্ধকার ঘর। সে শুনতে পেল বারান্দায় কে হাঁটাহাঁটি করছে। কিছুক্ষণ পর হাঁটাহাঁটির শব্দটা দৌড়ানোয় পরিণত হলো, যেন একটা রাক্ষস একজন নারীকে ভয়াবহ দৃষ্টিতে দেখছে এবং তাকে ধরার জন্য তাড়া করছে। সেই ভয়ে নারীটি দৌড়াচ্ছে। নিখিল ভাবলো হয়তো শ্রেয়া তার সাথে মজা করছে। সে জোরে চিৎকার করে বলল, শ্রেয়া, তুমি কি আমার সাথে মজা করছো? দেখো, তুমি কিন্তু এভাবে আমাকে ভয় দেখাতে পারবে না, একদম পারবে না। তুমি আমাকে ভীতু পেও না একদম। অপর দিক থেকে কোনো কণ্ঠস্বর ভেসে এলো না, কোনো সম্মতির সূচক বাক্য ভেসে এলো না তার কানে। সে লক্ষ্য করল এবারে ব্যাপারটা গুরুতর। সে ভাবল কোনো পশু হয়তো বারান্দার মধ্যে ঢুকে পড়েছে, তাই এরকম ছোটাছুটির শব্দ শোনা যাচ্ছে। সে বাইরে দেখতে যাবে, এমন সময় সে ঘরের সামনে একটা মহিলার ছায়ামূর্তি দেখতে পেল। সে ভাবলো হয়তো এটা শ্রেয়া। সে তাকে দৌড়ে গেল জড়িয়ে ধরতে, কিন্তু ছায়ামূর্তিটি তাকে এক ধাক্কায় তাকে বিছানায় ফেলে দিল এবং তার সমস্ত জামা কাপড় খুলতে লাগলো। ছায়ামূর্তিটি তার শক্ত হাত দিয়ে নিখিলের হাত দুটি
এমনভাবে ধরেছে নিখিলের সেই হাত ছাড়ানোর ক্ষমতা নেই। নিখিল প্রায় বেহুশ হয়ে যাওয়ার মতন অবস্থা। নিখিল তখন নিজেকে সামলে নিল। সে আজ বুঝতে পারলো তার স্নায়ুমণ্ডলীর ওপর তার এত নিয়ন্ত্রণ। সে বিদ্যুতের আলোয় সেই ছায়ামূর্তিটা দেখলো। তার চোখ দুটো নেই, মুখ রক্তময়, গলার একটা কাঁচের বোতলের ভাঙা টুকরো বেঁধানো, মুখ থেকে লালা ঝরছে। নিখিল সেই রূপ থেকে চিৎকার করে উঠল। নিখিল সর্বশক্তি দিয়ে সেই ছায়ামূর্তিটাকে এক ধাক্কা দিল এবং ছায়ামূর্তিটি দূরে সরে গেল। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নিখিল জানলা দিয়ে ঝাঁপ মারল।